দীপকে নির্দোষ প্রমাণ করে ঝাঁপিয়ে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসলে দামোদরবাবু খুশি হয়ে দীপকে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আরেফ, আর বলতে লাগলো আপনি আপনি নিশ্চয় কোটা বিদেশি শক্তির কাছে বেচে দিয়েছেন অনেক টাকার বিনিময়ে। এদিকে ঝাঁপি চলে আসে থানায়, আর সেখানে এসে বলতে লাগলো আমার স্বামী কোথায়। তখনই কনস্টেবল বলতে লাগলো আপনার স্বামী কোথায়, আপনি এখানে কেন এসেছেন। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো ঝাঁপি আপনি এখানে কেন এসেছেন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। ঝাঁপি তখন বলতে লাগলো না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার স্বামীকে এর সাথে দেখা করতে চাই। এদিকে দীপের সাথে আরেফ অনেক কথা কাটাকাটি করতে থাকে। বলতে লাগলো আপনি নিশ্চয়ই ওই কোটটা বিক্রি করে দিয়েছেন, হয়তো আর না হয় আপনি এই কাজের সাথে জড়িত, আপনি এইভাবে মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। দীপ তখন বলতে লাগলো ও আপনারা কেন বিশ্বাস করছেন না, আমি কোনো কিছুর সাথে জড়িত নই, প্লিজ আপনারা আমাকে একবার বিশ্বাস করুন। এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো ঝাঁপি এটা একটা পুলিশ স্টেশন, এখানে না কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এভাবে হুট করে তো আপনি ভিতরে চলে আসতে পারবেন না। তখনই ঝাঁপি বলতে লাগলো কেন পারবো না, আপনারা শুধুমাত্র সন্দেহের বশে আমার স্বামীকে নিয়ে এসেছে, আমার স্বামী যে এই কাজের সাথে জড়িত তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? তাহলে সন্দেহের বশে একজন মানুষকে এইভাবে আপনারা এনে ওকে জেরা করতে পারেন না। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার স্বামী কোথায় আছে, কোন কন্ট্রোল রুমে আছে আমাকে দেখিয়ে দে, না হলে কিন্তু আমি সেখানেই চলে যাব। অন্যদিকে দীপকে এমনভাবে আরেফে জেরা করতে থাকে যে দীপ তখন কি বলবে কিছু বুঝতে পারে না। দীপ বারবার বলার চেষ্টা করে দীপ এর সাথে কিছুতেই যুক্ত নয়। আর তখনই ঝাঁপি সেখানে চলে আসে। ঝাঁপিকে দেখে আরেফ বলতে লাগলো উনি কে। ঝাঁপি তখন বলতে লাগলো আমি ঝাঁপি সরকার, আমি দীপতার্ক সরকারের স্ত্রী। তখনই আরেফ বলতে লাগলো শুনুন আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি স্ত্রী হলেন কেন, কিভাবে? ঝাঁপি তখন বলতে লাগলো যাই কিছু হয়ে যাক না কেন, একজন নিরপরাধ মানুষকে আপনারা এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। এদিকে দীপ মনে মনে বলতে লাগলো আমি তো ঝাঁপিকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তারপরও ঝাঁপি আমাকে বাঁচানোর জন্য এখানে ছুটে চলে এসেছি, সত্যি আমি যে ঝাঁপির সাথে কত অন্যায় করেছি। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো সন্দেহের বশে আপনারা এমন একজন মানুষকে এখানে ধরে এনেছেন, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? এই কোর্টটা তো আজকে 10 বছর পর্যন্ত ওর কাছে ছিল, ও যদি সত্যি টাকা হাতানো হতো তাহলে কি কোর্টটা এভাবে রেখে দিত? দীপ তখন বলতে লাগলো বিশ্বাস করুন ওই কোর্টটা আমি সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিয়েছি, আমি কোনোদিন আর ওই কোর্টটা দেখিইনি। তখনই এই কথা বললে আরেফে তখন কিছুতে বিশ্বাস করে না। ঝাঁপি তখন বলতে লাগলো আপনারা বিশ্বাস করুন আর না করুন, উনি এই কাজ করতে পারেন না, হয়তো কেউ এরকম কোড বানিয়ে নিয়েছে, নয়তো এই কোডটা চুরি করেছে। দীপ তখন বলতে লাগলো কি করে সম্ভব, আমি তো ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে ওই কোডটা লক করে রেখেছি। তখন আরেফে বলতে লাগলো যে কোনো প্রকারে তো এটা হয়েছে, তাই আপনাকে আমরা দোষী সাব্যস্ত করছি। ঝাঁপি তখন বলতে লাগলো আমি আপনাদের কাছে 48 ঘন্টার সময় চাইছি, 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেবো আমার স্বামী নির্দোষ। তবে আপনাদের না একটা কথা বলে রাখি, এই কাজে একমাত্র আপনাদেরকে সাহায্য করতে পারে ওই দীপ্তার্ঘ সরকারই, কারণ উনি যেহেতু কোডটা তৈরি করেছেন উনিই জানবেন কোডটা কি করে ধ্বংস করতে হয় বা কোডটা কোথায় আছে, সমস্ত কিছু উনি খুঁজে বের করতে পারবেন। তখনই উজ্জয়িনী ম্যাম আরেফকে বলতে লাগলো সত্যিই তো ওরা দুজন যদি ওই অপরাধীদেরকে খুঁজে বের করতে পারে তাহলে আমাদের অসুবিধাটা কোথায়, এমনিতে তো ওদের ডিভোর্স হয়ে গেছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই, ওরা দুজন মিলে খুঁজে বের করুক ওই অপরাধী কারা কারা এর সাথে জড়িত। ও আমার মনে হয় দীপ্তার্ঘবাবুকে ছেড়ে দিলে ভালো হয়। ঝাঁপি তখন বলতে লাগলো শুনুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব, এই কোডটা কে ব্যবহার করছে কোথায় আছে সবটা আমি তদন্ত করে বের করব। ঝাঁপির কথা শুনে আরেফ তখন বলতে লাগলো ঠিক আছে আমরা দীপ্তার্ঘ সরকারকে 48 ঘন্টার জন্য মুক্ত করে দিলাম, কিন্তু এরপরও আপনি যদি সত্যিটা সামনে আনতে না পারেন তাহলে কিন্তু আমরা ওকে আবার অ্যারেস্ট করতে বাধ্য হব, বুঝতে পারছেন? ঝাঁপি তখন বলতে লাগলো আমি প্রমাণ করবো। এদিকে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে বলতে লাগলো ঝাঁপি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে আমি ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছি, তারপরও তুই আমার জন্য এভাবে লড়াই করছিস, সত্যি তোকে দেখলে বোঝা যায় মানুষ কতটা কাউকে ভালোবাসলে এতটুকু করতে পারে। এদিকে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো সত্যি আমার মনে হয় ঝাঁপির দ্বারাই সম্ভব হবে ওই
আসল ক্রিমিনাল কে সেটাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে দীপ তখন বলতে লাগলো এই কোডটা কে বা কারা ইউজ করছে, আমাকে আগে ওই কোডটাকে নষ্ট করতে হবে। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো কি করে সম্ভব সেটা। জাপি তখন বলতে লাগলো সত্যি তুমি কি পারবে ওই কোডটা নষ্ট করতে? দীপ তখন বলতে লাগলো হ্যাঁ পারবো, কোডটা যেহেতু আমি তৈরি করেছি কোডটা নষ্ট করতেও আমি পারবো, কিন্তু তার জন্য কতগুলো নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। তখন ঝাঁপি বলতে লাগলো কি কি নিয়ম, কিভাবে সেটা করা সম্ভব? তখন দীপ বলতে লাগলো আমার না একটা মার্কার কলম লাগবে আর একটা হোয়াইট বোর্ড লাগবে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইদিকে ঝাঁপির সন্দেহ ওই লোকটাকে নিয়ে। ঝাঁপি তখন বলতে লাগলো আচ্ছা তুমি বলো তো ওই লোকটা অন্ধকারে বসে মুখ না দেখিয়ে কেন কথা বলছে? দীপ তখন বলতে লাগলো আরে ও ব্যাংক ম্যানেজমেন্টের একজন অফিসার। রাফি তখন বলতে লাগলো বাকি অফিসাররা সবাই তো মুখ দেখিয়ে কথা বলছে, তাহলে উনি কেন এভাবে মুখ লুকিয়ে কথা বলছেন? তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো শুনুন ঝাঁপি, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এসব বিষয়ে না নিয়ে না একদম মাথা ঘামাবেন না। আমাদের পুলিশেরও কিছু সিক্রেট বিষয় থাকে, ধরে নিন এটাও একটা সিক্রেট বিষয়। এদিকে দীপ তখন বলতে লাগলো এখন আমাদের হলো ওই কোডটা কিভাবে নষ্ট করা যায় সেটা নিয়ে ভাবা, এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। ঝাঁপি তখন বলতে লাগলো ঠিক আছে আগে আমি ওই ক্রিমিনালটাকে ধরি, তারপর তারপর না হয় ওই ব্যবস্থাটা করব, ওই লোকটাকে আমাকে জানতেই হবে। এদিকে মার্কার আর কলম আর হোয়াইট বোর্ড নিয়ে আসলে তখনই বোঝাতে থাকে দীপ কিভাবে এটা নষ্ট করা যায়। তখন ঝাঁপি বলতে লাগলো আমি তো বুঝতে পারছি না। দীপ তখন বলতে লাগলো ওরা যেহেতু আমাদের ব্যাংক থেকে খুচরো পয়সাগুলি হাতিয়ে নিচ্ছে, তাহলে আমাদের ব্যাংকের কম্পিউটার থেকে ওদের কম্পিউটারে আমরাও এমন একটা মেল পাঠাবো, সত্যি যদি ওদের সিকিউরিটিটা এতটা জোরালো না হয় তাহলে সেটা সেখানে পৌঁছবে, আর সেই লিঙ্ক ধরে আমাদেরকে ওই কোডটা নষ্ট করতে হবে। ঝাঁপি তখন বলতে লাগলো সত্যি কি পারবে? দীপ তখন বলতে লাগলো এই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এই একটা মাত্র পথই আছে। আগে আমাদেরকে ব্যাংকে যেতে হবে, তার আগে এই কথাটা কাউকে বলা যাবে না, ব্যাংকের সবাইকে ব্যাংক থেকে চলে যেতে বলো ঋষভকে, কারণ এই কথাটা যদি ক্রিমিনালদের কানে চলে যায় তাহলে ওরা কিন্তু আরও কিন্তু স্ট্রং হয়ে উঠবে। তখনই সবাই চলে গেলে ঝাঁপি, দীপ, উজ্জয়িনী ম্যাম চলে যায় ঝাঁপির ব্যাংকে, আর সেখানে গিয়ে বারবার মেল পাঠানোর চেষ্টা করে দীপ, কিন্তু কিছুতেই করা ৫ ওয়াটের জন্য সেটা যায় না। এক পর্যায়ে ঝাঁপি তখন মাছারা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে লাগলো মাছারা লক্ষ্মী তুমি একটা পথ দেখাও, আমি যেন আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারি। তারপরে শেষ মুহূর্তে ওদের সিকিউরিটি কোডটা খুলে ফেলে দীপ, আর বলতে লাগলো এই তো এবার মেলটা গিয়েছে, আর একটা অ্যাকাউন্ট নাম্বার ওরা খুঁজে বের করে, আর বলতে লাগলো এই অ্যাকাউন্ট নাম্বারে সমস্ত টাকাগুলি ঢুকেছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা হ্যাক করলে আমরা জানতে পারবো ওর আসল মাথা কে। তখন জাপি বলতে লাগলো তাহলে সত্যি? এইদিকে দীপও খুব খুশি হয়ে যায়, অন্যদিকে জাপিও খুশি হয়ে যায়। জাপি তখন বলতে লাগলো এবার তাহলে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তখন উজ্জয়িনী ম্যামকে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বলতে লাগলো এই অ্যাকাউন্ট নাম্বারটা কার সেটা ইমিডিয়েটলি খুঁজে বের করার জন্য। অন্যদিকে ঝাপি দীপকে নিয়ে বাড়ি ফিরে আসলে খুশি হয়ে যায় দামোদর সরকার। দামোদর বাবু তখন দীপ্তার বাবুকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি জানতাম আমার মেয়ে পারবে আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনতে নির্দোষ প্রমাণ করে। এদিকে শিব আবারও টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করতে থাকে তাদের লিডারের সাথে। অন্যদিকে দীপকে বাড়ি ফিরে আসতে দেখে ইনকা ভয় পেয়ে যায়। দামোদর বাবু তখন বলতে লাগলো হ্যাঁ রে জাপি, কিভাবে তুই আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনলি একবার বলতো?